নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স থেকে ওয়েভ মোশন অ্যান্ড সাউন্ড পার্ট 1টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর WBCS কোয়ালিফাই করি। আমরা প্রথমেই দেখব চ্যাপ্টারের শুরুতে, সেটা হচ্ছে যে টাইপস অফ ওয়েভস, মেকানিক্যাল ওয়েভস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ম্যাটার ওয়েভস। মেকানিক্যাল ওয়েভস হচ্ছে সেই ওয়েভসগুলো যেগুলোর প্রোপাগেশন বা ছড়িয়ে পড়বার জন্য একটা নির্দিষ্ট মিডিয়ামের প্রয়োজন হয়, অর্থাৎ মেকানিক্যাল মিডিয়াম না থাকলে এই ধরনের ওয়েভ সৃষ্টি বা ছড়িয়ে পড়তে পারে না। তো এইগুলোকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অন্যদিকে সেটার ছড়িয়ে পড়বার জন্য কোনো রকমের মিডিয়ামের প্রয়োজন হয় না। ঠিক আছে, যেরকমটা আমরা সূর্য থেকে আলো আসার ক্ষেত্রে, আলোক তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আলোক তরঙ্গ ছড়িয়ে পড়বার জন্য কোনো রকম মিডিয়ামের প্রয়োজন হয় না, কিন্তু সাউন্ড ওয়েভ ছড়িয়ে পড়বার জন্য মিডিয়ামের প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই সাউন্ড ওয়েভ হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ এবং আলোক তরঙ্গ হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অন্যদিকে প্রোটন, ইলেকট্রন, এই সমস্ত যে কণা, সেই কণাগুলির সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, সেটাকে আমরা বলি ম্যাটার ওয়েভ। ঠিক আছে, এইবারে আমরা দেখে নেব যে স্থিতিস্থাপক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ আর দ্বিতীয় হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিচুডিনাল ওয়েভ অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং ট্রান্সভার্স ওয়েভ অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ, এই দুই ভাগে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভকে ভাগ করতে পারি। এবার আমরা লঙ্গিচুডিনাল ওয়েভের ডিটেলসটা দেখে নেব। প্রথম হচ্ছে a wave in which the particle of medium vibrate in the same direction of propagation of wave is called longitudinal wave। অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে যে স্থিতিস্থাপক মাধ্যমে এই অনুদৈর্ঘ্য তরঙ্গটি উঠেছে, তো সেই তরঙ্গের সেই মাধ্যমের কণাগুলো, ঠিক আছে, একটা সরল দোলগতিতে ভাইব্রেট হতে থাকে, মানে কম্পমান অবস্থায় থাকে, এবং যে তরঙ্গটা সৃষ্টি হয় এর ফলে সেই তরঙ্গটা এই যে কণাগুলোর গতি, ঠিক আছে, এই কণাগুলোর গতির অভিমুখ এবং তরঙ্গের ভাইব্রেশনের অভিমুখ, এই দুটো একদিকে থাকে। ওকে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এয়ার মিডিয়াম, বায়ু মাধ্যমে অনুদৈর্ঘ্য সৃষ্টি দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে ছবিটা, তো এখানে তোমরা লক্ষ্য করো বায়ুস্তরকে কয়েকটা সমান্তরাল লেয়ারে ভাগ করেছি আমরা। ঠিক আছে, তো এই স্তরগুলোর মধ্যে দিয়ে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রবাহিত হচ্ছে। এর ফলে এই যে পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলোর ভাইব্রেশন, অর্থাৎ এই যে মিডিয়াম, সেই পার্টিকেলগুলোর ভাইব্রেশন হচ্ছে এদিক থেকে এইদিকে, অর্থাৎ ঠিক এই রকমভাবে ভাইব্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, এদিক থেকে এইদিকে। এবং তরঙ্গের অভিমুখ কোথায়? তরঙ্গের অভিমুখ এই দিকে আমরা ধরছি। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বায়ু মাধ্যমে অগ্রসর হচ্ছে। এবং এই যে পার্টিকেল ভাইব্রেশনের অভিমুখ এবং তরঙ্গের অভিমুখ একই দিকে হওয়ার কারণে একটা একটা জায়গায় বায়ুস্তরকে ঘেঁষাঘেঁষি করে দেখতে পাচ্ছি। যেমন এই জায়গাটায় লক্ষ্য করছি বায়ুস্তরটা ঘেঁষাঘেঁষি করে আছে। ঠিক আছে, তো এটা একটা জায়গা যেখানে বায়ুস্তর ঘেঁষাঘেঁষি করে আছে, আবার ফাঁক ফাঁক করে রয়েছে, সেটাকেও দেখতে পাচ্ছি। তো এই যে জায়গায় ঘেঁষাঘেঁষি করে রয়েছে, এই জায়গাটা আমরা বলছি পজিশন অফ কম্প্রেশন, অর্থাৎ ঘনীভবন ঘটছে। আর যখন এটা একে অপরের থেকে দূরত্ব মেনটেন করে থাকছে, অর্থাৎ একটু পাতলা থাকছে, তখন আমরা সেটাকে বলছি, বাংলায় বলা হয় তনুভবন, ইংরেজিতে বলা হয় রেয়ারফ্যাকশন। তো এই জায়গাগুলো ঘটছে। তো এই যে ঘনীভবনের জায়গাগুলোতে বায়ুর স্তম্ভের যে চাপ এবং ঘনত্ব উভয় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তনুভবনের জায়গায় এগুলো হ্রাসপ্রাপ্ত হয়। এটা হলো, এখান থেকে আমরা বুঝতে পারছি। তো আমরা যে তির্যক বা অনুদৈর্ঘ্য তরঙ্গকে চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গ বলে থাকি। কারণ কি, এই তরঙ্গের ফলে সৃষ্ট যে কম্পন, সেটা মাধ্যমের একটা কণা থেকে পার্শ্ববর্তী কণায় ছড়িয়ে পড়ে। সে কারণে আমরা এটাকে চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গ বলে থাকি। ঠিক আছে, এইবারে আমরা দেখব ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ। এক্ষেত্রে কি হয়,
কোনো একটা ইলাস্টিক মিডিয়াম বা স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো, ঠিক আছে, মানে সরল দোলগতিতে তো কম্পমান থাকেই, কিন্তু আগেরটার থেকে এটার ডিফারেন্স হচ্ছে এটাই, এখানে যে ডাইরেকশন অফ প্রপাগেশন হয় তার সাথে কণাগুলির যে ভাইব্রেশন সেটা 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার অবস্থায় থাকে। ঠিক আছে, তো আগে কি হচ্ছিল না প্যারালাল থাকছিল কণাগুলির ভাইব্রেশন এবং যে ডাইরেকশন অফ প্রপাগেশন অফ দ্য ওয়েভ, এই দুটো পরস্পরের সাথে প্যারালালি চলছিল। কিন্তু এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, কণাগুলির ভাইব্রেশন এবং ওয়েভের ডাইরেকশন অফ প্রপাগেশন, অর্থাৎ যেদিকে ছড়িয়ে পড়ছে ওয়েভ, তো সেই যে দুটি ডিরেকশান এইগুলি একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকছে, অর্থাৎ কিনা লম্বভাবে অবস্থান করছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের আগে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংজিটিউডিনাল ওয়েভ পড়েছিলাম তার সাথে ট্রান্সভার্স ওয়েভের পার্থক্য। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইরেকশান অফ প্রপাগেশন অফ দ্য ওয়েভ, অর্থাৎ ওয়েভটা এইদিকে বিস্তার লাভ করছে, কিন্তু পার্টিকেলগুলোর ভাইব্রেশন হচ্ছে এই ওয়েভ ডাইরেকশনের সাথে লম্বভাবে পারপেন্ডিকুলারলি। ওকে, তোমরা লক্ষ্য করতে পারবে। এই ট্রান্সভার্স ওয়েভের প্রচুর উদাহরণ আছে, যদিও যেটা আমরা জানি আলোক, সেটা মোটেই একটা মেকানিক্যাল ওয়েভ নয়, অর্থাৎ ওটা কোনো স্থিতিস্থাপক তরঙ্গ নয়, কিন্তু আলো কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সভার্স ওয়েভকে। তো সেক্ষেত্রে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা ক্রেস্ট অ্যান্ড ট্রট দেখতে পাই, অর্থাৎ তরঙ্গ শীর্ষ এ বিন্দুটা, ঠিক আছে, যেখানে বিস্তার সর্বাধিক থাকে, এবং তার উল্টো দিকে থাকে তরঙ্গপদ বা যেটা আমরা ট্রট বলে জানি, তরঙ্গপদ বা ট্রট। ঠিক আছে, আর এই এ থেকে এ ডি বিন্দু যে দূরত্ব, সেটাকে আমরা বলছি ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে পরস্পর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা ওয়েভলেন্থ বলে জানি, এবং এর একক স্বভাবতই এসআই এককে এটাকে আমরা মিটার বলে জানি। ঠিক আছে, আর আমরা যদি কনসিডার করি যে প্রথমে যেটা পড়েছিলাম অনুদৈর্ঘ্য বা লংজিটিউডিনাল ওয়েভের কথা, তো সেক্ষেত্রে পরস্পর দুটি তনুভবন অথবা দুটি ঘনীভবন, ঠিক আছে, অর্থাৎ পরস্পর দুটি কম্প্রেশন বা পরস্পর দুটি রেয়ারফ্যাকশন, এই দুটোর মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবং একে রিপ্রেজেন্ট করা হয় একটা লেটার ল্যামডা দিয়ে, ঠিক আছে, গ্রিক লেটার ল্যামডা দিয়ে। এবার আমরা দেখব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 1 সেকেন্ডে যতগুলো সম্পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। এখানে তোমরা দেখো নাম্বার অফ কমপ্লিট ওয়েভস প্রডিউসড ইন 1 সেকেন্ড ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি। ওকে, তো এই ফ্রিকোয়েন্সি, যে কোনো তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সেটি একটি ইউনিক, ঠিক আছে, একটি ইউনিক কনসেপ্ট, ইউনিক ফিজিক্যাল ফিচার ওই তরঙ্গটার ক্ষেত্রে, এবং এটার কোনো মাধ্যম ভেদে পরিবর্তন হয় না। তো ফ্রিকোয়েন্সির যে একক, সেটা এসআই ইউনিটে আমরা হার্টজ বলি। ঠিক আছে, তো আমরা জানি হেনরিক রুডলফ হার্টজ, যিনি ফটো ইলেকট্রিক এফেক্টকে প্রথমবারের জন্য আবিষ্কার করেন, তার নাম অনুসারে এই ফ্রিকোয়েন্সির এককের নাম করা হয়েছে হার্টজ। ওকে, এবার আমরা দেখব টাইম পিরিয়ড বা পর্যায়কাল। একটি সম্পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে টোটাল টাইম লাগে, সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড, এবং টাইম পিরিয়ডের একক স্বভাবতই হচ্ছে সেকেন্ড। এবং টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/λ, অর্থাৎ টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। ওকে, এবারে আমরা দেখব অ্যামপ্লিটিউড বা বিস্তার। কোনো একটি পার্টিকেলের মিন পজিশান থেকে যে সর্বোচ্চ সরণ, সেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড বা বিস্তার। ঠিক আছে, তো এটারও একক হচ্ছে মিটার। ঠিক আছে, এবার তরঙ্গের গতি বা স্পিড বলতে আমরা কি বুঝি? যে দূরত্বটা কোনো একটি তরঙ্গ 1 সেকেন্ডে অতিক্রম করে, সেটাই হচ্ছে তার
গতি। ঠিক আছে, তো এই স্পিড বা ভেলোসিটি এটাকে আমরা প্রকাশ করি এইভাবে, স্পিড ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেংথ। ঠিক আছে, এটা হলো সম্পর্ক। এবার আমরা দেখব সাউন্ড ওয়েভ। তো সাউন্ড ওয়েভ আমরা জানি যে কোনো একটা মিডিয়াম ছাড়া এটা প্রোপাগেট করতে পারে না, অর্থাৎ এগিয়ে যেতে পারে না। এটা কখনো একটা ভ্যাকিউমের মধ্যে দিয়ে এগোতে পারে না। ঠিক আছে, তো আমরা এই সাউন্ড ওয়েভের কিছু ফিচার্স, ঠিক আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এখানে আলোচনা করতে এসেছি। তো আমরা সেগুলো একটা একটা করে দেখে নেব। প্রথমেই হচ্ছে লাউডনেস। আমরা কথাটা শুনেই বুঝতে পারছি যে একটা শব্দ আমাদের কানে এসে পৌঁছচ্ছে, সেটা কতটা জোরে, কতটা তীব্র, সেইটাকে আমরা মেজার করি এই লাউডনেস দিয়ে। ঠিক আছে, তো লাউডনেস বলতে বোঝায় যে একটা শব্দের কতটা এনার্জি ভ্যালু আছে, ঠিক আছে, আমাদের কানে। তো এই লাউডনেসকে আমরা মাপি ডেসিবেল। ঠিক আছে, তো ডেসিবেল যদিও এসআই ইউনিট হচ্ছে, এসআই এককে এটা হচ্ছে ওয়াট পার মিটার। ঠিক আছে, তো এটা হলো লাউডনেস। একটা শব্দ যত বেশি, সেই ওয়েভটা, সেটা মানে একটা শব্দ যে ওয়েভের সাথে কানেক্টেড, সেই ওয়েভটার অ্যাম্পলিটিউড যত বেশি হবে তত বেশি করে সেই শব্দটা আমাদের কানে লাগবে এবং সেটা তত বেশি লাউড হবে। তো এটাই হচ্ছে লাউডনেসের যে বিষয়। ওকে, এবার আমরা দেখব পিচ অর শার্পনেস। এটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশনের ওপর। অর্থাৎ ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার তত বেশি শার্পনেস হবে, তার পিচটা তত হাই হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি যত বেশি, সেই সাউন্ডটা তত বেশি শার্প, তার পিচ তত বেশি হাই, এবং যে সাউন্ডটার পিচ যত কম তার ফ্রিকোয়েন্সি তত কম। ওকে, এবার আমরা দেখব কোয়ালিটি অফ এ সাউন্ড। দুটো সাউন্ড যে দুটোর ইন্টেন্সিটি এক, ঠিক আছে, ইন্টেন্সিটি এক এবং ফ্রিকোয়েন্সিও এক, এই দুটোর মধ্যে পার্থক্য করতে সাহায্য করে কোয়ালিটি অফ দ্য সাউন্ড। ঠিক আছে, কিভাবে করে? একটা ফ্রিকোয়েন্সি মানে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাউন্ড, সেটাকে আমরা বলি টোন। ঠিক আছে, তো এরকম অনেকগুলো ফ্রিকোয়েন্সির সাউন্ডকে যদি আমরা মিক্স করি, আমরা যেটা পাই সেটাকে আমরা বলি নোট। ঠিক আছে, এই নোট কিন্তু আমাদের কানে শুনতে ভালো লাগে, টোন কিন্তু শুনতে ভালো লাগে না। তাই নয়েজ বা একটা যে কোলাহল, সেটা আমাদের কানে শুনতে ভালো লাগে না, কারণ সেই শব্দটির কোয়ালিটিটা খারাপ। কিন্তু একটা সাউন্ড, একটা মানে গানের নোট, সেটা শুনতে ভালো লাগে কারণ সেই সাউন্ডটার কোয়ালিটিটা ভালো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি এক হওয়া সত্ত্বেও দুটো শব্দকে মধ্যে কোনো একটাকে বেছে নিই আমাদের কানে শুনতে ভালো লাগে বলে, সেটাকে আমরা বলি যে সেটা আমাদের কানে প্লিজেন্ট শোনাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখব ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি হচ্ছে সাউন্ড এনার্জি যেটা, ঠিক আছে, তো এটা তো একটা শক্তি, তো সেই সাউন্ড এনার্জি পাসিং থ্রু ইউনিট এরিয়া, ঠিক আছে, অফ দ্য মিডিয়াম, এটাকে আমরা বলছি ইন্টেন্সিটি অফ সাউন্ড। এর সাথে আমরা যে প্রথমে লাউডনেস পড়েছিলাম সেটা প্রায় সমর্থক। এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ লাউডনেসের এককও যা, এটার একক কিন্তু একই। ঠিক আছে, এবার আমরা দৈনন্দিন জীবনের কিছু ঘটনা দেখব। একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ লেডিজ ভয়েস। অর্থাৎ মানে মহিলাদের যে গলার আওয়াজের ফ্রিকোয়েন্সি, সেটা পুরুষের গলার আওয়াজের থেকে বেশি হয়। সেই জন্য মহিলাদের গলার আওয়াজ অনেক বেশি শার্প হয়, অর্থাৎ তাদের গলার আওয়াজ হায়ার পিচের হয়। ঠিক আছে, তাদের পিচটাও হাই হয়, পিচ হাই
মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে। অন্যদিকে আমরা চারিদিকে যে মশার আওয়াজ শুনি, সেই আওয়াজটার ফ্রিকোয়েন্সি কিন্তু খুব হাই হয়, কিন্তু তার লাউডনেস নেই, ঠিক আছে, অর্থাৎ ইন্টেন্সিটি কম। কিন্তু সিংহের গর্জনের ফ্রিকোয়েন্সি কম হলেও তার কিন্তু ইন্টেন্সিটি বা লাউডনেসটা বেশি হয়। অন্যদিকে যে বিভিন্ন গায়কের গান আমরা শুনি আমাদের ইন্ডিয়ান বা বিদেশি যাই হোক, তো কুমার শানু, লতা মঙ্গেশকর, বা একই সেগমেন্টে মানে পুরুষদের মধ্যে মান্না দে, কিশোর কুমার ইত্যাদি, তো এদের যে গলার ভয়েসগুলো আমাদের কাছে ডিফারেন্ট লাগে, দিস ইজ বিকজ অফ দ্য কোয়ালিটি, ঠিক আছে। ওদের কোয়ালিটি, সাউন্ডের কোয়ালিটিটা কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের কানে আসে। সেই জন্য একই গান বিভিন্ন গায়ক গাইলে একই সুর ইউজ করে গাইছেন বা একইভাবে গাইছেন, তো সেক্ষেত্রে তাদের যে কোয়ালিটিটা আলাদা বলে আমাদের কানে কিন্তু ডিফারেন্ট শোনায়। এবার আমরা দেখব স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়া। বিভিন্ন যে মাধ্যম, সেই মাধ্যমে সাউন্ডের বা শব্দের যে গতিবেগ সেটা কিন্তু ভিন্ন হয়, কিন্তু ফাইনাইট থাকে, ঠিক আছে, আমরা শুনতে পাই, আমরা জানি, ঠিক আছে। তো এই যে সাউন্ডের গতি বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হয়, সেটা নির্ভর করে সেই মাধ্যমটির প্রকৃতির ওপর, ঠিক আছে। তো সাউন্ডের গতি এয়ারের ক্ষেত্রে, এয়ারে সাউন্ডের গতিবেগ হচ্ছে 324 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাট 22 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এইভাবে থাকে। এবং এটা যদি টেম্পারেচারের মান চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যেতে পারে, হয়ে যায়, ঠিক আছে। তো এই যে সাউন্ড ওয়েভ, সেইটা একটা মিডিয়ামের বিভিন্ন ফিজিক্যাল প্যারামিটারের উপর নির্ভর করে। এবার আমরা সেই ফিজিক্যাল প্যারামিটার্সগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তাপমাত্রার ক্ষেত্রে কী ধরনের সম্পর্ক আমরা পাই, টেম্পারেচারের উপর কীরকম ধরনের ডিপেন্ডেন্স পাই। দেখো, স্পিড অফ দ্য সাউন্ড ইন এ গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ অ্যাবসলিউট টেম্পারেচার, অর্থাৎ অ্যাবসলিউট টেম্পারেচারের স্কোয়ার রুটের সাথে একটা মাধ্যমে সাউন্ডের স্পিড সরাসরি সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু রুট আন্ডার টি, এই রিলেশনটা কিন্তু আমরা পাচ্ছি, ওকে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে এই রাশিটা বাড়বে এবং ভি এর মানও বাড়বে, অর্থাৎ গতিবেগ তাপমাত্রার সাথে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাধারণত আমরা যেটা দেখি, রাফলি একক তাপমাত্রার বৃদ্ধির জন্য 0.61 মিটার পার সেকেন্ড গতিবেগ বাড়ে সাউন্ডের, ওকে। এবারে আমরা দেখব প্রেশারের উপর কীভাবে ডিপেন্ড করে। প্রেশারের ক্ষেত্রে যদি টেম্পারেচারকে স্থির রেখে দিই, তাহলে প্রেশারের সাথে সাউন্ডের ভেলোসিটির কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। অর্থাৎ প্রেশার বাড়ুক কমুক, তার জন্য সাউন্ডের গতিবেগের কোনো রকম পরিবর্তন ঘটবে না। এবার আমরা দেখব ময়েশ্চার বা মানে যে হিউমিডিটি, তার কী এফেক্ট থাকে একটা সাউন্ডের ওপর। তো হিউমিডিটি যদি বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতা যদি বেশি থাকে মানে বায়ুতে, তো সেই সময় আমরা লক্ষ্য করতে পারি যে সাউন্ডের গতিবেগ সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। এছাড়া যদি বায়ু প্রবাহ ঘটে, তীব্র বায়ু প্রবাহের ক্ষেত্রেও কিন্তু সাউন্ডের গতিবেগের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া যে মিডিয়ামের থ্রু দিয়ে সাউন্ডটা প্রোপাগেট করছে, তো সেই মিডিয়ামের কিছু ইনার প্রপার্টিজ তো থাকে, তো সেই প্রপার্টিজের উপর ডিপেন্ড করে যে সাউন্ডটার কীরকম ধরনের গতিবেগ থাকবে বা কী গতিবেগের উপর কোনো এফেক্ট থাকবে কি না। এবার আমরা দেখব সুপারসনিক স্পিড। সুপারসনিক স্পিড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি কোনো একটি বস্তু, কোনো একটি অবজেক্ট, সেটা যদি শব্দের গতিবেগের থেকে বেশি গতিবেগ নিয়ে চলতে থাকে, সেই গতিটাকে আমরা বলবো সুপারসনিক স্পিড। এরকম অনেক এয়ারক্রাফট অথবা বন্দুকের গুলি, রকেট এগুলো রয়েছে যেগুলো সুপারসনিক স্পিডে মুভ করতে থাকে, ঠিক আছে। এইবার এই ধরনের কোনো সাউন্ড প্রডিউসিং সোর্স যদি সুপারসনিক স্পিডে মানে সাউন্ডের থেকে বেশি গতিবেগে মুভ করতে থাকে, তো তখন আমরা যেটা দেখতে পাই সেটা একটা শক ওয়েভ তৈরি করে, ঠিক আছে। শক ওয়েভ পরপর তৈরি করতে থাকে, যে ওয়েভের মধ্যে লার্জ এনার্জি অ্যামাউন্ট থাকে, ঠিক আছে, লার্জ এনার্জি, এই লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই যে এটার কারণ হচ্ছে যে একটা এয়ার প্রেশার ভেরিয়েশনস থাকে, এয়ার প্রেশার
ভেরিয়েশন, এটা একটা ট্রিমেন্ডাস এয়ার প্রেশার ভেরিয়েশন তৈরি হয় এই শক ওয়েভগুলো তৈরি হওয়ার ফলে। ঠিক আছে, তো এর ফলে যেটা হয় সাউন্ডগুলো যেন বার্স্টের মতো শোনায়। ঠিক আছে, লার্জ আউটব্রাস্ট হিসেবে আমরা সাউন্ডটাকে শুনতে পাই কানে। তো এই ক্ষেত্রে এই সাউন্ডগুলোকে আমরা বলি সোনিক বুম। ওকে, তো এর ফলে এই সোনিক বুমের ফলে আমাদের কান কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় শক ওয়েভের ফলে। ঠিক আছে, তো এই জন্য যখন কোনো সুপারসোনিক এয়ারক্রাফট, ঠিক আছে, যখন যায় তো সেই যে এনার্জি প্রডিউস করে সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঁচকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, অথবা বড় সড়ো কোনো বিল্ডিং থাকলে সেটাকে ড্যামেজ করে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা এই সোনিক বুমের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো ওয়েভ মোশন অ্যান্ড সাউন্ড সংক্রান্ত ফার্স্ট ভিডিও বা ফার্স্ট পার্টটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ পরপর ক্লাস দেওয়া আছে এবং ভবিষ্যতেও দেবো, তো সেই ক্লাসগুলোকে তোমরা পরপর দেখতে পারো। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।